সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রেইনবো একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণী বক্তা এবং উৎপাদকের আচরণ অধ্যায়ের উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা নিয়ে আবার একটু আলোচনা করব। আমরা আগে একটি ক্লাসে উপযোগ এবং প্রান্তিক উপযোগ বিধি নিয়ে একবার আলোচনা করেছি। তোমরা অনেকেই বলেছিলে যে এটা নিয়ে আরেকটু আলোচনা করার জন্য, প্লাস আমাদের ওই ভিডিওটার কোয়ালিটিটা অত ভালো ছিল না। সেজন্য আমরা এটা আবার নতুন করে নিচ্ছি ক্লাসটা। তো প্রথমে আমরা জানবো হচ্ছে উপযোগ সম্পর্কে। আচ্ছা, উপযোগ উপযোগ শব্দটা মানে কি আগে আমাদের ওইটা বুঝতে হবে। উপযোগ হচ্ছে কোনো কিছুর উপকারিতা বা কোনো কিছুর হচ্ছে বেনিফিট, যে বিষয়টা ওইটা হচ্ছে উপযোগ বা ইউটিলিটি। উপযোগকে অর্থনীতিতে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো অর্থনীতিতে হচ্ছে উপযোগটা একটু ভিন্নভাবে আলোচনা করা হয়। অর্থনীতির উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবা, সরি, কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণ বা বৈশিষ্ট্য যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম, তাকেই উপযোগ বলে। অর্থাৎ আমরা ধরো হচ্ছে একটা কলম দিয়ে লিখি, তো কলমের যে লিখার একটা গুণ, ওইটাই হচ্ছে কলমের উপযোগ। বা আমরা খাবার খেলে আমাদের ক্ষুধা নিবারণ হয়, পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, যে পানিটার যে তৃষ্ণা নিবারণ করার যে সক্ষমতা, ওইটাই হচ্ছে উপযোগ। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার সেই বিশেষ গুণটি উপযোগ বলে যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। এক কথায় শেষ। তো উপযোগটা নিয়ে প্রথম আলোচনা করেছে সুইস অর্থনীতিবিদ ডেনিয়েল বার্নৌলি। উনি হচ্ছে মনে হয় 1738 সালে এই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করেছিলেন। তারপর অনেক মানে আরো অনেকে এটা নিয়ে আলোচনা করছে, যে জেরেমি বেন্থেন ছিল। তারপর হচ্ছে গোসেন, জ্যাভান, ওয়ালরাস, তারপর হচ্ছে মার্শাল, হিগস, অ্যালেন, তারপরে স্যামুয়েলসনও উপযোগ নিয়ে আলোচনা করেছে। উপযোগ অর্থনীতিতে মূলত সবকিছু উপযোগকে কেন্দ্র করেই পরিচালিত হয়। মানে অভাব পূরণের যে বিষয়টা, ওইটাকে কেন্দ্র করে তো মূলত অর্থনীতি পরিচালিত হয়। এটাই হচ্ছে মূলত উপযোগ। তো আমরা তারপর আলোচনা করব হচ্ছে উপযোগের শ্রেণী বিভাগ। উপযোগ উপযোগ তো আমরা বুঝলাম যে উপযোগ কোনো পণ্য বা দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই উপযোগ বলে। তো উপযোগ কিভাবে মানুষের অভাব পূরণ করে, বা কি কি কাজের ভিত্তিতে অভাব পূরণ করে, সেটার উপর ভিত্তি করে উপযোগকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন আমরা যদি ধরি 1 নাম্বার, রূপগত উপযোগ। আচ্ছা, রূপগত উপযোগ এটা কেন রূপগত উপযোগ? আমরা একটা গাছ চিন্তা করি। গাছকে আমরা কেটে চেয়ার, টেবিল, তারপর হচ্ছে বিভিন্ন দালান কোঠা, আরো অনেক কিছু ফার্নিচার, আসবাবপত্র বানাই, মানে বানিয়ে ব্যবহার করি। তো গাছকে যে আমরা ট্রান্সফর্ম করতেছি, এটাই হচ্ছে গাছের রূপগত উপযোগ। তারপর একটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ আমরা নরমালি চিন্তা করি হচ্ছে গ্রামে শাকসবজি বেশি হয়, শীতকালে উত্তরবঙ্গে শাকসবজি বেশি হয়। তো উত্তরবঙ্গে শাকসবজি যেহেতু বেশি হয়, আমরা জানি যে যোগান যেহেতু বেশি, তাইলে ওইটার হচ্ছে দাম কম হয় উত্তরবঙ্গে। যদি ওই সেম শাকটাই শহরে এনে বিক্রি করা যায়, তাহলে ওইটার হচ্ছে দাম বেশি পাওয়া যাবে। তো অর্থাৎ আমরা স্থানান্তরের মাধ্যমে ওটার উপযোগ বৃদ্ধি করতে পারতেছি। তো এই যে উপযোগ বৃদ্ধি করার একটা ক্ষমতা, এটা হচ্ছে স্থানগত উপযোগ। তারপর আমরা হচ্ছে সময়গত উপযোগ দেখব। সময়গত বা কালগত উপযোগ আমরা দেখি যে সরকারি বিভিন্ন কোল্ড স্টোরে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হয়। তারপর কোনো কোনো জিনিস, যেমন শীতকালে আমাদের গরম কাপড়ের চাহিদা কিন্তু থাকে না, আবার শীতকালে শীতের কাপড়ের চাহিদা থাকে, গরমকালে শীতের কাপড়ের চাহিদা থাকে না। এই যে একটা পার্থক্য সময়ের কারণে, যে একটার উপযোগ কমে যাওয়া, একটা উপযোগ বেড়ে যাওয়া, এটা হচ্ছে সময় বা কালগত উপযোগ। তারপর আছে আমাদের সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ তো সেবাগত উপযোগ শিক্ষকরা আমাদেরকে পড়াশোনা, মানে পড়াশোনা কাজে হেল্প করে। ডাক্তার আমাদের সেবা দান করে। তারপর গায়করা হচ্ছে আমাদের গান গাইয়ে আমাদের মানসিক প্রশান্তি দান করে। ওইগুলোই হচ্ছে সেবাগত উপযোগ। তারপর আরেকটা হচ্ছে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ, ধরো
আমরা যে কোনো একটা কিছু মালিকানা হস্তান্তর করতে পারি। যেমন আমাদের একটা ধরো আমার একটা জমি, গ্রামে জমি পড়ে আছে, ওইটা আমার কোনো কাজে লাগতেছে না। আমি কারণ আমি শহরে থাকি। তো আমি যদি গ্রামে কাউকে এটা বিক্রি করে দেই, অর্থাৎ সত্ত্ব স্থানান্তরের মাধ্যমে সেটাতে সে কৃষিকাজের মাধ্যমে তার কর্মসংস্থান করতে পারতেছে বা ও খাদ্য উৎপাদন করতে পারতেছে। এতে তার উপযোগ বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে কিন্তু ওই জমির কোনো উপযোগ নেই। কিন্তু ওই লোকের কাছে কিন্তু ঠিকই ওটার উপযোগ আছে। এটা হচ্ছে সত্ত্ব বা আ যে আমরা যেটা বলি স্থানান্তরগত উপযোগ। অর্থাৎ মালিকানা স্থানান্তরগত উপযোগ। তারপর আমাদের আরেকটা আছে গানগত উপযোগ। যদিও এটা একটা মানে বিস্তর করা যায়, আলোচনা করা যায়। গানগত উপযোগ অর্থাৎ আমরা যে বিভিন্ন বই পড়ে যে উপযোগ লাভ করি বা বিভিন্ন বিষয় থেকে পড়াশোনা করে যে উপযোগ লাভ করি, এটাই মূলত গানগত উপযোগ। এই ৫-৬টাই হচ্ছে মূলত উপযোগের শ্রেণী বিভাগ। আচ্ছা, তারপর আমরা দেখব উপযোগ পরিমাপ। উপযোগ আমরা এখানে একটা একটু কমপ্লিকেটেড বিষয়। উপযোগ আমরা সাধারণত ২ ভাবে পরিমাপ করতে পারি। একটা হচ্ছে আ পরিমাপগত উপযোগ, পরিমাণগত উপযোগ, আরেকটা হচ্ছে পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। ভোক্তা দ্রব্যের তৃপ্তির উপর ভিত্তি করে উপযোগকে মানে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রাথমিক উপযোগ, তারপর হচ্ছে প্রান্তিক উপযোগ, তারপর হচ্ছে মোট উপযোগ। আমরা সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগ একটু পরে আলোচনা করতেছি। আমরা প্রথমেই ভোক্তার তৃপ্তির উপর ভিত্তি করে যে উপযোগের ৩ টা ভাগ করা হয়েছে ওইটা একটু দেখি। প্রাথমিক উপযোগ হচ্ছে মানে আমরা কোন একটা দ্রব্য যে ১ম একক ভোগ করি। ১ম একক ভোগ করে যে উপযোগ লাভ করি ওইটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে আমরা যখন কোন একটা দ্রব্য অতিরিক্ত এক একক ভোগ করি। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। অতিরিক্ত এক একক ভোগ করলে মোট উপযোগে যে পরিবর্তন হয় ওইটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। ধরো হচ্ছে আমাদের কথার কথা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ কথার কথা হচ্ছে উম ১২ একক। এখন আমরা কোন একটা দ্রব্য অতিরিক্ত আরো ১ একক ভোগ করছি। ফলে আমাদের টোটাল ইউটিলিটি চেঞ্জ হয়ে যাচ্ছে ১৫ একক হইছে। মাঝখানে ব্যবধান কত? ৩। এই ৩ টাই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। এখানে অর্থনীতিতে প্রান্তিক উপযোগকে বলা হয় হচ্ছে এমইউ বা মার্জিনাল ইউটিলিটি। মোট উপযোগকে বলা হয় টিইউ বা টোটাল ইউটিলিটি। আর প্রাইমারি ইউটিলিটি ওইটা এত একটা মানে শোনা পরীক্ষায় মূলত আমাদের প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রান্তিক উপযোগটা সবসময় মানে এটা একটু মাথায় রাখতে হবে, এটা সবসময় আসে। তো প্রান্তিক উপযোগটা আমরা মানে আরেকভাবে বের করতে পারি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু মোট উপযোগের পরিবর্তন। অর্থাৎ টোটাল ইউটিলিটির ডেল ডেল টোটাল ইউটিলিটি অর্থাৎ টোটাল ইউটিলিটির পরিবর্তন বাই হচ্ছে ডেল ভোগের পরিমাণের পরিবর্তন হচ্ছে ডেল কিউ। তো ডেল কিউ দিয়ে আর ডেল টিউ কে ভাগ করলে আমরা মার্জিনাল ইউটিলিটি পাই। আবার এই দুটো ধরো হচ্ছে গুণ করলে আমরা মোট উপযোগ পাই যাই। ওইটা হচ্ছে ম্যাথমেটিক্যালি করা যায়। আচ্ছা, এখানে আমরা তো ৩ টা জিনিস বুঝলাম যে প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত একক ভোগ করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় ওইটাকে হচ্ছে প্রান্তিক উপযোগ বলে। মোট উপযোগ হচ্ছে মানে প্রান্তিক উপযোগের সমষ্টি ওয়ান কাইন্ড অফ বলা চলে। তো আমরা বলতে পারি হচ্ছে টোটাল ইউটিলিটি ইকুয়াল টু ফাংশন অফ 1 x1 প্লাস ফাংশন অফ 2 x2 প্লাস এভাবে আমরা যাইতে যাইতে ফাংশন অফ n প্লাস xn এইটার সমষ্টিকেই আমরা টোটাল ইউটিলিটি বলতে পারি। এই যে এইটার সমষ্টি হচ্ছে টোটাল ইউটিলিটি। আচ্ছা, তো এখানে আমরা একটু সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগটা একটু বোঝার চেষ্টা করি। এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমাদের হচ্ছে অর্থনীতিবিদদের মধ্যে ২ টা ভাগ আছে। যারা হচ্ছে কেউ সংখ্যাগত উপযোগ সমর্থন করে, কেউ পর্যায়গত উপযোগ সমর্থন করে। আচ্ছা, তো আমরা একটু দেখি এই দিক দিয়ে দেখি আমাদের সংখ্যাগত উপযোগটা কে সমর্থন করে। সংখ্যাগত উপযোগ সমর্থন করে হচ্ছে আমাদের মার্শাল, অধ্যাপক মার্শাল, মার্শাল, তারপর হচ্ছে ওয়ালরাস,
আর হচ্ছে জেভেন্স। আর পর্যায়গত উপযোগটা সমর্থন করে হচ্ছে প্যারেটো। প্যারেটো, ফিশার, হচ্ছে হিগস। সামনে আমরা হিগস এবং মার্শালের মানে পর্যায়গত এবং সংখ্যাগত উপযোগের উপর ভিত্তি করে কিছু থিওরি করব। আচ্ছা, এখানে আমরা সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগটা একটু বলি। সংখ্যাগত উপযোগ, যদি কোনো উপযোগকে ১, ২, ৩ বা ৪ এইভাবে সংখ্যায় প্রকাশ করা হয়, তখন তাকে সংখ্যাগত উপযোগ বলে। সংখ্যাগত উপযোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধরো যেহেতু ১, ২, ৩, ৪ আছে, এটাকে যোগ বিয়োগ মানে যা ইচ্ছা তা করা যায়, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করা যায়। আর পর্যায়গত উপযোগ কি তাহলে? পর্যায়গত উপযোগের যে অর্থনীতিবিদগুলা আছে, অর্থনীতিবিদরা আছে, ওনারা বলেন যে মানে উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়। এটাকে সংখ্যায় পরিমাপ করা সম্ভব নয়। সেজন্য তারা এটাকে পর্যায়গত উপযোগ এর একটা শ্রেণীবিভাগ বের করছে। তো পর্যায়গত উপযোগের শ্রেণীবিভাগের মধ্যে হচ্ছে প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে এই বিষয়গুলো হচ্ছে পর্যায়গত উপযোগ। অর্থাৎ এটা হচ্ছে ১, ২, ৩, ৪ এমন হবে না। এটা হচ্ছে পর্যায়ক্রমিক হবে। পর্যায়ক্রমিক যে মানে তাহলে আমরা বলতে পারি যে, যে উপযোগকে সংখ্যায় প্রকাশ করা হয় তাকে সংখ্যাগত উপযোগ বলে। সংখ্যাগত উপযোগের সমর্থক হচ্ছে মার্শাল, ওয়াটলাস, জেভেন্স, তারপর আরো প্রমুখ। আর সংখ্যাগত উপযোগকে আমরা ম্যাথমেটিক্যাল করতে পারি, ইকুয়েশন করতে পারি। আর পর্যায়গত উপযোগে যে উপযোগকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অথবা রোমান সংখ্যা ১, ২, ৩, ৪ এইভাবে প্রকাশ করে, ওটাকে পর্যায়গত উপযোগ বলে। পর্যায়গত উপযোগের সমর্থক হচ্ছে প্যারেটো, ফিশার, হিগস সহ আরো অনেক অর্থনীতিবিদগণ। আর পর্যায়গত উপযোগকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না তাদের। আর পর্যায়গত উপযোগের মূল ভিত্তি হচ্ছে, উপযোগ হচ্ছে একটি মনস্তাত্ত্বিক বিষয়, এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা সম্ভব নয়। এইটাই হচ্ছে আমাদের সংখ্যাগত উপযোগ এবং পর্যায়গত উপযোগের শ্রেণীবিভাগ বা পার্থক্য। ওই পার্থক্যটা প্রায় সময় পরীক্ষাতে আসে। আর তৃপ্তির উপর ভিত্তি করে আমরা বললাম তিনটা: প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ। প্রান্তিক উপযোগ পরিমাপের পদ্ধতি হচ্ছে ডেল টিইউ বাই ডেল কিউ, অর্থাৎ মোট উপযোগের পরিবর্তন বাই মোট পরিমাণের পরিবর্তন। আর মোট উপযোগ হচ্ছে প্রাথমিক উপযোগ অথবা প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এই গেল আমাদের উপযোগ পরিমাপের পদ্ধতি। সামনে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এর মধ্যে একটু পার্থক্যটা দেখি। যেহেতু আমরা আগেই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখছি, মোট উপযোগ তো আমরা বললামই যে হচ্ছে টোটাল ইউটিলিটি ইকুয়াল টু ফাংশন অফ 1 x1 প্লাস ফাংশন 2 x2 প্লাস ডট 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 প্লাস ফাংশন অফ n xn। এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। আর মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু ডেল টিইউ বাই ডেল কিউ, অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করলে মোট উপযোগের যে পরিবর্তন হবে, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তো আমরা একটু একটা চার্টের সাহায্যে একটু দেখি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ইয়েটা। তো আমরা দ্রব্যের একক ধরি যে প্রথম একক মোট উপযোগ যদি ৫ হয়, প্রান্তিক উপযোগও ৫ হবে। অর্থাৎ মোট উপযোগের কোনো পরিবর্তন না দেখে প্রান্তিক উপযোগের কোনো পরিবর্তন নেই। দ্বিতীয় এককে মোট উপযোগ যখন ৫ থেকে ১২ হয়, প্রান্তিক উপযোগ তখন ৭ হয়। আমরা ৫ থেকে ৫, ৭ কত? ১২। তাহলে আমরা এখান থেকে একটা মানে ছোট একটা টেকনিক, শর্ট টেকনিকের মাধ্যমে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের ইয়েটা বের করতে পারি। তো ধরো হচ্ছে আমরা প্রান্তিক উপযোগ বের করব। মানে এটা আমার টেকনিক, আমি এভাবে হচ্ছে করি। ধরো মার্জিনাল ইউটিলিটি বাইর করলে আমরা হচ্ছে এই যে TU1 মাইনাস TU2, এটা মানে টিচাররা এভাবে করে না, ওদের আরো অনেকগুলো পদ্ধতি আছে। না, আমি এইভাবে নির্ণয় করি। তো আমার মার্জিনাল 2 বের করতে হলে 1 আর 2 মাইনাস করতে হবে, তাহলে এটা বেরোবে। 3 করতে হলে ওই যে TU2 আর TU3 মাইনাস করতে হবে। যেমন ধরো হচ্ছে ১২ থেকে ৮ মাইনাস করলে 6, তারপর ১৮ থেকে ২০ মাইনাস করলে 2, ২০ ইয়ে করলে 0, আর হচ্ছে ১৮ থেকে ২০ মাইনাস করলে -2। এভাবে হচ্ছে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে পারি। আবার যদি উল্টা দিক থেকে চিন্তা করি, ৫, ৭, ৮, ৬ যোগ করলে ১৮, আর ২, ৬, ৭, ৮ যোগ করলে ২০, অর্থাৎ প্রান্তিক উপযোগের সমষ্টিগুলোর ভিত্তিতেই আমরা মোট উপযোগ পেয়ে থাকি। তো এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, মোট উপযোগ দেখো প্রথমে উঠছে হচ্ছে ৫ থেকে ১২ হইছে, ১২ থেকে ১৮ হইছে, ১৮ থেকে ২০, ২০ থেকে আবার ২০, এরপর হচ্ছে ১৮। আর প্রান্তিক উপযোগ ৫ থেকে ৭, ৬, ২, ০, -2। আমরা কিন্তু একটা সিকোয়েন্স দেখতে পারতেছি। তো এটা মানে আমরা হচ্ছে ধরো আমরা বই
জানি না, ধরো হচ্ছে আমরা প্রান্তিক উপযোগ মোট উপযোগের চিত্র জানি না, আমরা হচ্ছে নিচ থেকে একটা চিত্র আঁকবো, মানে নিজে নিজে ইয়া করবো, দেখবো বইয়ের সাথে মিলে কিনা। আমরা তো লম্ব অক্ষ ধরে নিব, তারপর হচ্ছে ভূমি অক্ষ। লম্ব অক্ষে ধরো হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর ভূমি অক্ষ হচ্ছে এক্স অক্ষ। ভূমি অক্ষে দ্রব্যের একক বা ভোগের পরিমাণ, ভোগের পরিমাণ। আর লম্ব অক্ষ হচ্ছে আমরা ধরবো টিইউ বা টোটাল ইউটিলিটি। আমাদের প্রথম টোটাল ইউটিলিটি কত, মানে আমরা একবারে ধরে নিচ্ছি। তোমরা হচ্ছে 5 মানে সংখ্যাগুলো ডিস্টেন্স গুলো সমান করে ধরবো আমরা। সূচিতে যেটাতে আছে এটাই ধরে নিচ্ছি। আমাদের হচ্ছে এটা 5, এটা হচ্ছে 12, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 20, এরপর 20, এরপর হচ্ছে আবার 18। আমরা একটু লিখে নিই, 5, 12, 18, তারপর 20, 20, 18। আর ভোগের একক হচ্ছে ধরো হচ্ছে 1 একক, 2, 3, 4, 5, 6, 7 এভাবে যাবে। 1, 2, 3, 4, 5, 6। আমরা প্রথম একক ভোগ যে সময় করি, সে সময় আমাদের উপযোগ কত? 5। তারপর হচ্ছে আমাদের কত? 12। দ্বিতীয় এককের সময় আমাদের উপযোগ হচ্ছে 12। তৃতীয় এককের সময় আমাদের উপযোগ হচ্ছে 18। চতুর্থ এককের সময় আমাদের উপযোগ হচ্ছে 20। পঞ্চম এককে যে আমাদের উপযোগ তাও 20। ষষ্ঠ এককে যে আমাদের উপযোগ হচ্ছে কত? 18। এটা হচ্ছে আমাদের 18, এই যে 18। তাহলে আমরা এই বিন্দুগুলো যোগ করি, তাহলে কি পাই দেখি। এই যে একটা চিত্র পাইছি, এটাই হচ্ছে টোটাল ইউটিলিটি। এটা একটু মাথায় রেখো। জাস্ট আমরা ভূমি অক্ষ হচ্ছে ভোগের এককগুলো ধরবো, লম্ব অক্ষ হচ্ছে মোট উপযোগ ধরবো। ধরে আমরা এই যে প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে আমরা টোটাল ইউটিলিটিটা পেয়ে যাবো। এটা হচ্ছে এই পাশে আসবে। তোমরা কাগজে আঁকলে চিত্রটা আরো একটু সুন্দর হবে। এদিকে তো ডিজিটাল স্লাইড, তো অত কমফোর্টেবলি আঁকা যায় না। আচ্ছা, আমরা প্রান্তিক উপযুক্ত একটু দেখি। প্রান্তিক উপযুক্তও একদম সিমিলার। ধর হচ্ছে প্রান্তিক উপযোগ এমন হবে, ওয়াই আর হচ্ছে এক্স, এইদিকে তো ভোগের পরিমাণ, আর বাকি আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটির ক্ষেত্রে আমাদের একটু ইয়ে দেখতে হবে, যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, তার মানে আমাদের এই বিষয়টা একটু নিচে যাবে। এটা যেহেতু শূন্য বিন্দু, তাহলে এদিকে মাইনাস থাকবে আর উপরের পাশটা হবে প্লাস। তো 0, তারপর হচ্ছে 2, 6, 2, 6, 7, 5। তাহলে আমরা লিখে ফেলি একটু। ধরো হচ্ছে আমরা আর একটু সুন্দর করে ধরি, 1, 2, 3, 4, 5, 6, 7। আর এখানে হচ্ছে -1, -2। আর এখানে যদি আমরা ধরি 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে একক, দ্রব্যভোগের একক। তো প্রথম একক যে সময় ভোগ করে, ওই সময় আমাদের ইয়ে থাকে কত? 5। তারপর হচ্ছে দ্বিতীয় এককে থাকে 7, তৃতীয় এককে থাকে হচ্ছে 6, চতুর্থ এককে আমাদের আবার হয়ে যায় কত? 2। আর পঞ্চম এককে আমাদের 0, 0 মানে এই বিন্দু, আর এরপরে হচ্ছে আমাদের মাইনাস হয়ে যায়, মাইনাস হলে এই 6। তাহলে আমরা এই বিন্দুগুলো সবগুলো যোগ করি, ওয়ান কাইন্ড অফ মানে এমনই হবে। ধর হচ্ছে একটু উপরে এসে এভাবে নিচে চলে আসবে, এটা হচ্ছে এমইউ। তো আমরা যদি তাহলে একটু ওই ইয়া ছাড়া যদি আমরা হাতে একটু ট্রাই করি, তাহলে কেমন হয়? ধরো এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, আর এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এখানে একটা জিনিস লক্ষণীয়, টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ, মার্জিনাল ইউটিলিটি তখন 0। এখানে ধরো টোটাল ইউটিলিটি কত? একটাতে 20 আছে, এখানেও 20 আছে। তাহলে আমরা কোনটা সর্বোচ্চ ধরবো? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে আসে, এমসিকিউ তে বেশিরভাগই আসে, বা এমনিতেও 1-2 নাম্বারে আসে, বা আমরা আমাদের বিভিন্ন টিচাররা জিজ্ঞেস করে। সৃজনশীলে এটা খুব মানে লেখা যায় আর কি। তো এখানে আমাদের টোটাল ইউটিলিটি কোন জায়গাতে সর্বোচ্চ? এই চতুর্থ এককের সময় না পঞ্চম এককের সময়? উত্তর হবে পঞ্চম এককের সময়, কারণ পঞ্চম এককের সময় প্রান্তিক উপযোগ 0। আমরা আমাদের মাথায় রাখতে হবে, যে জায়গায় প্রান্তিক উপযোগ 0,
মোট উপযোগ সে জায়গায় সর্বোচ্চ। এগুলো আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। এখানে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের পার্থক্যগুলো আলোচনা করছি মোটামুটি। আর এখানে আরেকটা জিনিস ওই যে বলে দেওয়া ভালো, মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগও তখন বাড়ে। তবে মোট উপযোগ যে হারে বাড়ে প্রান্তিক উপযোগ তার থেকে কম হারে বাড়ে। অর্থাৎ এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ওয়ান কাইন্ড অফ। আর মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ শূন্য। মোট উপযোগ একটা সময় হ্রাস পেতে থাকে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে যায়। তাহলে আমরা একটা জিনিস নরমালি আমরা তিনটা বিষয় মাথায় এখান থেকে পাই। একটা হচ্ছে মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে, তবে মোট উপযোগ যে হারে বাড়ে প্রান্তিক উপযোগ সে হারে বাড়ে না। ২ নম্বরটা হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ ম্যাক্স, প্রান্তিক উপযোগ তখন শূন্য। মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। এখান থেকে আমরা ৩ টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের। এভাবে আমরা নিজে, নিজে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের বৈশিষ্ট্যগুলো একটু দেখবো। এটা মুখস্থ করার কিছু নাই। অর্থনীতি মুখস্থ বলতে কোনো কিছু নাই। যা আছে সব বুঝার বিষয়। এগুলো আমাদের দৈনন্দিন জীবনেরই বিষয়। জাস্ট আমাদের একটু বুঝতে হবে বা অন্য আঙ্গিকে চিন্তা করতে হবে। আচ্ছা, সামনে আবার আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা একটু দেখি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট একটা টপিক। এটা ধরো হচ্ছে তোমার সবসময় কাজে লাগবে। সব পরীক্ষাতে এটাতে কোশ্চেন আসে। এই অধ্যায়টা থাকলে এটাই কোশ্চেন হবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, উপযুক্ত আমরা বুঝলাম যে কোনো দ্রব্য বা সেবার সে বিশেষ গুণ যেটা হচ্ছে মানুষের অভাব পূরণ করতে সক্ষম। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে, ধরো আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করি, কোন একটা দ্রব্য ১ একক ভোগ করলাম। আমার উপর টোটালি ইউটিলিটি হইছে ধরো ১০। দ্বিতীয় একক ভোগ করলে আমার টোটাল ইউটিলিটি কত হবে? ধরো ১২ হইল। তারপর তৃতীয় একক আবার ভোগ করলাম, ১৫ হইল। চতুর্থ এককে ১৮ হইল। পঞ্চম এককে ২০ হইল। তারপর কি হবে? এভাবে তো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, তাই না? আসলে বিষয়টা এমন না। তুমি নরমালি চিন্তা করো, এ ধরো তোমাকে মিষ্টি তোমার খুব ফেভারিট। মিষ্টি আসলে আমার খুব ফেভারিট, তোমার না। জাস্ট এক্সাম্পল আরকি। মিষ্টি বিষয়টা। মিষ্টি তোমার একা, একা দিল, তুমি ৳১০ দিয়ে কিনে খাইলা। তারপর দিল ৳১২ দিয়ে খাইলা। ১৫, ২০, ১৮, ২০ এভাবে গেল। একটা নির্দিষ্ট সময় পরে যেয়ে কিন্তু তোমার মিষ্টি আর খাইতে ভালো লাগবে না। শুধু, শুধু মিষ্টি কেন, কোনো কিছুই একটা নির্দিষ্ট সময় পর্যায়ে আর ভাল লাগে না। ওই সময় উপযোগ হ্রাস পেতে থাকে। যেমন ধরো হচ্ছে ষষ্ঠ এককে যায় আবার ১৮ হইল। সপ্তম এককে যায় আ আ ধরো হচ্ছে ১৬ হয়ে গেল। এটা ১ম এ বাড়তেছে, একটা নির্দিষ্ট সময় পরে যায় হ্রাস পাইতেছে। এই যে কোন একটা দ্রব্য ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে একটা নির্দিষ্ট সময় পর সে ওই দ্রব্যটা আর ভোগ করতে ইচ্ছা হয় না বা ভোগ করতে আমরা চাই না। এই যে একটা প্রবণতা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আশা করি বিষয়টা মাথায় থাকবে। কোন একটা দ্রব্য বা সেবা ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে একটা নির্দিষ্ট সময় পর্যায়ে ওই দ্রব্য বা সেবা আমরা আর ভোগ করতে চাই না বা ভোগ করতে ইচ্ছা হয় না। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটাকে যদি আমরা একটা বইয়ের সংজ্ঞাতে একটু দেখতে চাই, তাহলে বইয়ে কি দেয়া আছে? অনন্য অবস্থা স্থির থেকে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমান্বয়ে ভোগ করতে থাকে, তখন ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পায়। কিন্তু কিন্তু মোট উপযোগ বৃদ্ধি পাইলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার যে প্রবণতা, ওইটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। তো আমরা তো মোট উপযোগটা বললাম, প্রান্তিক উপযোগটা কিন্তু ওই সময় বলি নাই। তো এবার আমরা দেখি প্রান্তিক উপযোগটা দেখি। মোট উপযোগ ১০ থেকে ১২ হইছে, প্রান্তিক উপযোগ ২। মার্জিনাল ইউটিলিটি ১২ থেকে ১৫ হইছে, প্রান্তিক উপযোগ ৩। ১৫ থেকে ১৮ হইছে, তাহলেও আমাদের প্রান্তিক উপযোগ ৩। ১৫ থেকে ২০ হইছে ২। তারপর হচ্ছে ধরো ২০ থেকে ১৮ হইছে -২। ১৮ থেকে ১৬ হইছে, তাহলে হচ্ছে -২। আমাদের এই যে একটা প্রবণতা দেখো, আমাদের মোট উপযোগ কিন্তু বাড়তেছে, বাড়তেছে। একটা নির্দিষ্ট একটু সময় পরে যেয়ে হ্রাস পাইছে কিছুটা। কিন্তু প্রান্তিক উপযোগের ক্ষেত্রে এমন হয় না। প্রান্তিক উপযোগ একটা নির্দিষ্ট সময় বাড়তে থাকে। বাড়তে, বাড়তে একটা নির্দিষ্ট সময় আবার আসে, হ্রাস পায়। আর একটা সময় পরে যেয়ে হচ্ছে এটা ঋণাত্মক হয়ে যায়। ০ হয়, তারপর হচ্ছে ঋণাত্মক হয়। আমরা একটু আগে টেবিলটাতে যেটা দেখলাম যে মোট উপযোগ বাড়ে, নির্দিষ্ট হারে বাড়তে থাকে। তারপর একটা নির্দিষ্ট সময় পরে যেয়ে সমান হয়। তারপর আ হ্রাস পেতে থাকে। কিন্তু প্রান্তিক উপযোগের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে উল্টো হয়। ১ম এই
একটু বাড়ার পর হ্রাস পেতে থাকে, হ্রাস পেয়ে শূন্য হয়, শূন্যর পরে হচ্ছে ঋণাত্মক হয়ে যায়। এই যে ঋণাত্মক হওয়ার প্রবণতা বা প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আচ্ছা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে সর্বপ্রথম আলোচনা করে হচ্ছে ওনার নাম হারম্যান হেনরি কোসা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে প্রথম আলোচনা করেছে হারম্যান হেনরিক গোসেন। তারপর হচ্ছে এটাকে মানে পূর্ণতা দান করে মার্শাল, অধ্যাপক মার্শাল। এটা নিয়ে বিস্তর আলোচনা করে। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলতে আমরা সাধারণত মার্শালের উপযোগ বিধিই বুঝি। হারম্যান হেনরি গোসেনের যে তত্ত্বটা উনি হচ্ছে এটা স্টার্ট করছে, আর এটার পূর্ণতা দান করছে কি অধ্যাপক মার্শাল। আচ্ছা, আমরা তো ওই যে বুঝলাম যে মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে। তারপর মোট উপযোগ যখন স্থির হয়, প্রান্তিক উপযোগ তখন হ্রাস পেতে থাকে এবং একটা পর্যায়ে শূন্য হয়ে যায়। মোট উপযোগ যখন হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। এটাই হচ্ছে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ইয়া মূল কথা। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু সবসময় কার্যকর হবে না। অর্থনীতির সবগুলা তত্ত্বই কিছু নির্দিষ্ট অনুমতি বা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে গঠিত এবং পরিচালিত হয়। সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিও এর ব্যতিক্রম। তো কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর। এর মধ্যে হচ্ছে উপযোগ পরিমাণগত হতে হবে। এই যে আমরা আগে বললাম উপযোগ, কিছু অর্থনীতিবিদ আছে উপযোগকে পর্যায়গত ভাবে হিসাব করে, কিছু হচ্ছে সংখ্যাবাচক হিসেবে হিসাব করে। তো এর মধ্যে এই সংখ্যাবাচক আর পরিমাণবাচক একই অর্থে ব্যবহৃত হয়। তো অধ্যাপক মার্শাল হচ্ছে এটাকে সংখ্যাগত পরিমাণ হিসেবে বিবেচনা করেছেন। তারপর আছে ভোক্তার পছন্দ এবং আয়ের রুচি স্থির থাকবে। ভোক্তার পছন্দ, আয় এবং রুচি স্থির থাকবে। এটা পরিবর্তন হতে পারবে না। ভোক্তা আয় বাড়তে পারবে না, রুচি স্থির থাকতে হবে, পছন্দ স্থির থাকতে হবে। ভোক্তা পাগল বা দেউলিয়া বা এই টাইপের হইলে হবে না। ওনাকে অবশ্যই যুক্তিশীল আচরণ করতে হবে। তারপর উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা হবে। এই যে বললাম ১, ২, ৩ এটা। আর অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থের প্রান্তিক উপযোগ স্থির, এটা একটু বুঝার বিষয় আছে। এটা আমরা পরে আলোচনা করব। জাস্ট আমরা একটু মাথায় রাখি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। তারপর দ্রব্যের ভিন্ন একক সমজাতীয় হবে। নির্দিষ্ট সময় বিবেচ্য হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই তোমার কথার কথা, তোমাকে একটা পিজ্জা খাইতে দিল। সকালে একটা পিজ্জা খাইতে দিল, পরের দিন সকালে আরেকটা পিজ্জা খাইতে দিল। তাইলে কি তোমার এটার উপযোগ কোনোভাবে কমবে? অবশ্যই কমবে না। কিন্তু যখন তোমাকে ধরো হচ্ছে প্রতি ১০ মিনিট অন্তর, অন্তর একটা করে পিজ্জা খাইতে দিল, তাইলে কিন্তু তোমার কাছে এটা বিরক্ত হয়ে যাবা। এটাই হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য থাকবে। দ্রব্যের বিভিন্ন একক বিবেচ্য এবং ভোগের একক পর্যাপ্ত হবে। এই যে ভোগের একক পর্যাপ্ত, এটা আরেকটা বিষয়। তোমাকে ধরো হচ্ছে তোমার পানির তৃষ্ণা লাগবে, তোমাকে কেউ ১ চামচ পানি খেতে দিছে। এটা দিয়ে কি তোমার পানির তৃষ্ণা মিটবে? না, মিটবে না। সেজন্য তোমাকে পর্যাপ্ত ভোগের এককগুলো পর্যাপ্ত হইতে হবে। অর্থাৎ তোমার পূর্ণ ১ গ্লাস পানি থাকতে হবে। সেক্ষেত্রেই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর থাকবে। আচ্ছা, সামনে আমরা দেখি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি যে চিত্রটা এটা। এটাতে ওই যে আমরা একটু আগে দেখছিলাম উপযোগ বিধির যে চিত্রটা ওইটাই মানে মোটামুটি সিমিলারই। এখানে আমরা একটা সূচি থাকবে। সূচি থেকে আমরা আমাদের চিত্র আঁকতে হবে। তো আমরা দেখি চিত্র থেকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু বৈশিষ্ট্য বের করার চেষ্টা করি। চিত্রটা মূল বিন্দু হচ্ছে ০, লম্ব অক্ষ হচ্ছে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি, আর ভূমি হচ্ছে আমাদের পরিমাণ, ভোগের পরিমাণ বা একক। একক। আমাদের ১ম হচ্ছে মোট উপযোগ। এই যে আমরা বলতেছিলাম যে একটা বাড়ে, ১ম দিকে বাড়তে থাকে। বাড়তে, বাড়তে একটা নির্দিষ্ট পর্যায়ে যে হচ্ছে স্থির হবে। F এবং G তে আমাদের প্রান্তিক মোট উপযোগ স্থির। তারপর আমাদের মোট উপযোগ হ্রাস পেতে থাকবে। আর প্রান্তিক মোট উপযোগ যখন বাড়তে থাকবে, প্রান্তিক উপযোগ তখন মানে একটু বেড়ে তারপর হচ্ছে আবার হ্রাস পেতে থাকবে। প্রান্তিক মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন ০, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। মাইনাস, ঋণাত্মক হয়ে যাবে। আর এখানে আমাদের মানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে পরীক্ষার হলে আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে চিত্রটা, এটা কিন্তু আলাদা, আলাদা আমরা আঁকবো। আমরা একসাথে আঁকবো না। অনেক জায়গায় একসাথে দিছে, আবার অনেক জায়গায় আলাদা করে এঁকে দিছে। আমরা একটু আলাদা, আলাদা আঁকবো।
যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0, মোট উপযোগ যখন বাড়তে থাকে প্রান্তিক উপযোগও বাড়ে। তবে ক্রমহ্রাসমান হারে বাড়ে একটা নির্দিষ্ট পর্যায়ে মোট উপযোগ মানে এর সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। আর মোট উপযোগ সর্বোচ্চ পর্যায়ে শেষের দিকে আসলে মোট উপযোগ ঋণা এ সরি হ্রাস পেতে থাকে। প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। এটি হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের চিত্র। আ এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যাই বলে দেই বা যাই পড়াই তোমরা হচ্ছে বই অবশ্যই পড়বা। বই এসএসসি তে বইয়ের বিকল্প কোনো কিছু নাই। বই পড়তেই হবে। অর্থনীতি বইটা খুবই ইজি। যেকোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আমরা ওইটা একটু আলোচনা করে দেওয়ার ট্রাই করব। আর বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। এখানে হচ্ছে কিছু সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা লিখার একটা শর্ট টেকনিক বলে দিই। এটা হচ্ছে নিনজা টেকনিক টাইপের আরকি। আমরা হচ্ছে সীমাবদ্ধতাগুলো ওইভাবেই লিখার ট্রাই করব। লিখলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা ধরো হচ্ছে অ্যাজাম্পশন গুলা দেখবো একটু। অ্যাজাম্পশন গুলাই হচ্ছে এটার সীমাবদ্ধতা। অ্যাজাম্পশন গুলা থেকে আমরা সীমাবদ্ধতাগুলো বের করতে পারি। কিভাবে বের করব এটা একটু দেখি। উপযোগ পরিমাণগত হতে হবে। আমরা জানি উপযোগ হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়। তো উপযোগকে আমরা পরিমাণগতভাবে পরিমাপ করতে পারি না। আমাদের উপযোগকে অবশ্যই পর্যায়গত হতে হবে। তাইলে আমরা পাইলাম একটা হচ্ছে এ সীমাবদ্ধতা। ধরো হচ্ছে সীমাবদ্ধতা পাইলাম একটা। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। ভোক্তার পছন্দ, রুচি এবং আয় স্থির থাকবে। এটা কখনোই স্থির থাকে না। ভোক্তার পছন্দ চেঞ্জ হয়, রুচি চেঞ্জ হয়। ভোক্তার আয় কি স্থির থাকে? আয় তো স্থির থাকে না। আয় হচ্ছে সবসময় চেঞ্জ হয়। ভোক্তা যুক্তিশীল আচরণ করে। বাস্তবে কি ভোক্তা যুক্তিশীল আচরণ করে? না। ভোক্তা হচ্ছে অনেক সময় আমরা ২ টা প্রভাব জানি। একটা হচ্ছে ডেমনস্ট্রেশন প্রভাব, ডেমনস্ট্রেশন ইফেক্ট আর হচ্ছে রেসেট ইফেক্ট। ওইগুলোর কারণে ভোক্তা প্রভাবিত হয়। ভোক্তা সবসময় যুক্তিশীল আচরণ করতে পারে না। তারপর উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির না। অর্থের প্রান্তিক উপযোগ কখনোই স্থির থাকে না। তারপর দ্রব্যের বিভিন্ন এককগুলো সমজাতীয় হয়। এটা মাঝে হয়, মাঝে এটা থাকে। তারপর হচ্ছে নির্দিষ্ট সময় বিবেচ্য। নির্দিষ্ট সময় বিবেচ্য থাকে। তো সময় যদি পরিবর্তন হয় তাহলে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। অর্থাৎ এটাও এই তত্ত্বের একটা সীমাবদ্ধতা। তারপর হচ্ছে ভোগের এককগুলো পর্যাপ্ত হবে, এটা ঠিক আছে। তো এর মধ্যে আমরা আরো কিছু দিতে পারি, যেমন হচ্ছে ব্যক্তি যদি কৃপণ হয়, কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এটা কার্যকর থাকবে না। তারপর হচ্ছে শখের দ্রব্য, তারপর হচ্ছে ঐতিহাসিক কিছু বিষয় আছে। তারপর হচ্ছে এই নেশা জাতীয় দ্রব্য, সরি নেশা তো করি না, নেশা বানানো ভুলেই গেছি। নেশা জাতীয় দ্রব্য আছে। তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে। তোমরা হচ্ছে ইয়াগুলো একটু সীমাবদ্ধতাগুলো একটু আরেকটু দেখে নেবা। দেখে হচ্ছে মিলিয়ে নিবা। অ্যাজাম্পশন আর সীমাবদ্ধতা ২ টা মিলিয়ে তোমরা নিজের মতো করে করে নিবা। নিয়ে তারপর হচ্ছে ওইগুলা লিখবা। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস মিস করছি। সেটা হচ্ছে এই জায়গাতে উপযোগের যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে চিত্রটা, এটা সবসময় তো আর একরকম হয় না। এটার ভিন্নতা আছে। তো ভিন্নতাগুলো কেমন এগুলো আমরা একটু দেখবো। প্লাস হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ ২ ক্ষেত্রে কেমন হয় ওইটা একটু আমরা দেখতেছি। ১ম এ আমরা যদি ধরো হচ্ছে ক্রমবর্ধমান ইয়ার ক্ষেত্রে যে আমাদের মোট উপযোগ হয় তাহলে হবে মোট উপযোগ হবে আমাদের 1 kind of amount। টোটাল ইউটিলিটি যদি ক্রমবর্ধমান হয় তাহলে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি কেমন হবে? মার্জিনাল ইউটিলিটি হবে ভূমি থেকে লম্ব ও ও মানে সরি ডান থেকে বামে ঊর্ধ্বগামী এবং হচ্ছে এমইও হচ্ছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান। আর আমরা যদি পরেরটাতে আসি, ক্রমহ্রাসমান ভোগের ক্ষেত্রে আমাদের এই যে নরমাল যে চিত্রটা এটাই হবে। এটা হচ্ছে টিইউ আর মার্জিনাল ইউটিলিটি আমাদের কেমন আসছিল? হচ্ছে এমইউ। এটা হচ্ছে ক্রমহ্রাসমান।
ভোগের ক্ষেত্রে। সরি। তারপর আমাদের যদি আমরা সমানুপাতিক বা স্থির মানে সমানুপাতিক ইয়েতে যদি ধরি, ভোগের ক্ষেত্রে যদি ধরি, আমাদের টোটাল ইউটিলিটি হবে ভূমি থেকে এ ডান থেকে বামে ঊর্ধ্বগামী হবে। সেক্ষেত্রে আমাদের মার্জিনাল ইউটিলিটি হবে ভূমি অক্ষের সমান্তরাল। সমানুপাতি অর্থাৎ স্থির হবে এটা। ধরো হচ্ছে আমাদের ভোগের একক যে হারে বাড়তেছে, আমাদের উপযোগ্য যদি একই হারে বাড়ে, তাহলে আমাদের বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। এখানে ভোগের একক যে হারে বাড়তেছে, প্রান্তিক উপযোগ কিন্তু একই হারে বাড়তেছে না, তার থেকে কিছু কম হারে বাড়তেছে। কম হারে বাড়তেছে দেখে এটা হচ্ছে ক্রমহ্রাসমান। আর ক্রমবর্ধমান হচ্ছে ভোগের একক যে হারে বাড়তেছে, প্রান্তিক উপযোগ তার থেকে অধিক হারে বাড়তেছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। এখানে আরেকটা প্রকারভেদ আছে, এটা হচ্ছে স্থির হারে। অর্থাৎ ভোগের একক যেই হারেই বাড়ুক, প্রান্তিক মোট উপযোগ কিন্তু বাড়তেছে না। এটা হচ্ছে স্থির হার বলে আরকি। স্থির হার হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হবে। সেক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি হবে ভূমি সমান্তরালে। অর্থাৎ ভূমিটাই হবে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। এক্ষেত্রে আমাদের মানে ভোগ যে হারেই বাড়ুক না কেন, প্রান্তিক উপ উপযোগের কোনো পরিবর্তন হয় না। এটা আমাদের একটু মানে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সমানুপাতিক হার। আর এটাকে বলে স্থির হার। এগুলোই হচ্ছে ভোক্তার ভোগের পরিমাণের উপর ভিত্তি করে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের বৃদ্ধির হার, মানে কোনটা কেমন হবে ওইটা। ভোগ যে হারে বাড়ে মোট উপযোগ তার থেকে অধিক হারে বাড়লে ক্রমবর্ধমান, ভোগ যে হারে বাড়ে মোট উপযোগ তার থেকে কম হারে বাড়লে হচ্ছে ক্রমহ্রাসমান। আর ভোগ যে হারে বাড়বে, মোট উপযোগ যদি একই হারে বাড়ে তাহলে হবে স্থির বা সমানুপাতিক। সরি, সমানুপাতিক। আর ভোগ যদি বাড়তে থাকে, ভোগের একক বাড়তে থাকবে কিন্তু প্রান্তিক মোট উপযোগের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে বলে স্থির হার। এই চার ভাবে মানে ৪ রকম হইতে পারে আরকি মোট উপযোগের বা প্রান্তিক উপযোগের চিত্র। আচ্ছা, আজকের জন্য মানে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা উৎপাদন এবং উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। সামনের ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আল্লাহ হাফেজ।